নমস্কার। নতুন চ্যানেল পায়োনার বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের ইংরেজি শেখার ক্ষেত্রে যে ভীতি, সেই ভীতিকে কাটানোর জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। জানি না কতটা সফল হব। আপনাদের আশীর্বাদ অবশ্যই থাকবে। যদি আমার শেখানোর কৌশল ভালো লাগে, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। তাহলে পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের প্রথমে আমি শুরু করব টেন্স। ইংরেজি শেখার ক্ষেত্রে সবচেয়ে বড় এবং যে ভীতি, ভয় রয়েছে, সেই ভয়টা কাটানোর একমাত্র উপায় যদি টেন্স কেউ ভালো করে জানে। টেন্সটা ভালো করে জানলে ইংরেজিতে আর কোনো ভয় থাকবে না। তার পরবর্তীকালে যে সমস্ত গ্রামারগুলো রয়েছে, গ্রামারের নিয়মগুলো, সেগুলো ধরতে খুবই সুবিধে হবে। আসুন আমরা মূল পর্বে চলে যাই। টেন্স শেখার আগে আরেকটি বিষয় আমাদের প্রথমে মাথায় রাখতে হবে। যেহেতু আমরা বাংলাতে কথা বলি, আমাদের বাংলা বাক্য লেখার একটা নিয়ম রয়েছে। সেই নিয়মটাকে আগে জেনে নিতে হবে। তারপর ইংরেজি বাক্য কী করে লিখব তার একটা নিয়ম রয়েছে, সেটাকে জেনে নিতে হবে। আমরা বাংলায় কথা বলি, বাংলা বাক্য লেখার নিয়ম প্রথমে বাক্যের কর্তা এসে বসে, তারপর কর্ম বসে, তারপরে ক্রিয়াপদ। বাংলা বাক্য লেখার নিয়ম হচ্ছে প্রথমে কর্তা, তারপরে কর্ম, তারপরে ক্রিয়া। ছোট্ট একটা উদাহরণ, আমি একটি গল্প বই পড়ি। এটা বাংলা বাক্য। আমি একটি গল্প বই পড়ি। তাহলে যে নিয়মটা দেওয়া ছিল, বাংলা বাক্যের ক্রিয়াপদটা একেবারে বাক্যের শেষে বসছে, কর্তা কর্ম ক্রিয়া, অর্থাৎ ক্রিয়াপদটা শেষে বসছে। তাহলে এই বাক্যের ক্ষেত্রেও আমি একটি গল্প বই পড়ি, এখানে ক্রিয়াপদটা তাহলে কি হবে? পড়ি। সবচেয়ে বড় যেটা সমস্যা বাংলা মাধ্যমের ছেলে মেয়েদের কাছে, বাক্যের ক্রিয়াপদটা সবসময় খুঁজে পাই না, এবং তার থেকে কী করে কর্তা এবং কর্মকে খুঁজে বার করবো সেই নিয়মটাই অনেকে জানি না। তাই প্রথম থেকেই ভীতিটা থাকার জন্যই পরবর্তীকালে যখন ইংরেজি বিভিন্ন নিয়মে আমরা এগোই, প্রতি পদে পদে বাধা পাই। তাহলে এখানে জানা গেল বাংলা বাক্য লেখার নিয়ম, প্রথমে কর্তা, তারপরে কর্ম, তারপরে ক্রিয়া। এখানে ঠিক তাহলে আমি একটি গল্প বই পড়ি, এই বাক্যের ক্রিয়াপদ পড়ি। এখন এই পড়িকে যদি আমি প্রশ্ন করি, কে পড়ে, উত্তরটা হচ্ছে কি? আমি পড়ি। এই আমি, কে পড়ে? আমি পড়ি। তাহলে ক্রিয়াপদকে আমি কে দিয়ে যদি প্রশ্ন করি, তাহলে কর্তা পেয়ে যাচ্ছি। ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলে আমি কর্তা পেয়ে যাচ্ছি। কে পড়ে? আমি পড়ি।
কি পড়ি? একটি গল্প বই। আমি কি পড়ি? একটি গল্প বই। তাহলে ক্রিয়াপদকে আমি কি দিয়ে প্রশ্ন করলাম? একটি গল্প বই। এই কর্মটা পেলাম। ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়। তাহলে কি হলো? আবার বলি, ক্রিয়াপদকে কে অথবা কারা, ক্রিয়াপদকে কে অথবা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তা পাব। ক্রিয়াপদকে কে অথবা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তা পাব। আর ক্রিয়াপদকে কি অথবা কাকে, কি অথবা কাকে এটা দিয়ে প্রশ্ন করলে কর্ম পাব। বোঝা গেল? আমি একটি গল্প বই পড়ি। কে পড়ে? আমি পড়ি। কি পড়ি? একটি গল্প বই। তাহলে পড়িটা তো প্রথমেই বাক্যের শেষে আছে, মানে এটাই ক্রিয়াপদ ধরে নিলাম। ক্রিয়াপদকে এবারে কে দিয়ে প্রশ্ন করলাম। কে পড়ে? আমি পড়ি। তাহলে আমিটা কর্তা হলো। কি পড়ি? একটি গল্প বই পড়ি। হয়ে গেল। তাহলে বাংলা বাক্য থেকে এবার ইংরেজি বাক্য লেখার নিয়মটা কি? ইংরেজি বাক্যের ক্ষেত্রে একটু গঠনটা আলাদা। প্রথমে কর্তা বসবে, তারপরে ক্রিয়াপদ বসবে, তারপরে কর্ম বসবে। অর্থাৎ কর্তা ইংরেজি সাবজেক্ট, ক্রিয়াপদ ইংরেজি ভার্ব, কর্ম ইংরেজি অবজেক্ট। বাংলা বাক্য লেখার নিয়ম কি ছিল? কর্তা কর্ম ক্রিয়া, অর্থাৎ বাংলা বাক্যের ক্রিয়াপদটা বাক্যের শেষে গিয়ে বসছে, আর ইংরেজি বাক্যের ক্ষেত্রে কর্তার ঠিক পরে ক্রিয়াপদ বসছে। পার্থক্যটা এই জায়গায়। ইংরেজি বাক্য লেখার নিয়ম হচ্ছে কর্তা ক্রিয়া কর্ম। তাহলে আমি একটি গল্প বই পড়ি। আই ক্রিয়াপদ তো পড়ি। কে পড়ে? আমি। সাজিয়ে নিলাম আমি। এবারে ইংরেজি বাক্য লেখার নিয়ম অনুযায়ী প্রথমে কর্তা বসবে, আমি বসে গেল। এবারে ক্রিয়াপদ পড়ি, আমি পড়ি। কি পড়ি? একটি গল্প বই। সেটাকে ইংরেজি অনুবাদ করলে আমি ইংরেজি আই, পড়া ইংরেজি রিড। কি পড়ি? এ স্টোরি বুক। আই রিড এ স্টোরি বুক। কিন্তু আমরা এই নিয়মটা যারা ছোটরা জানি না, আমরা যদি লিখি আই এ স্টোরি বুক রিড, সেটা কিন্তু হবে না। কেন হবে না? বাংলা বাক্য লেখার নিয়ম যেটা, সেই অনুযায়ী কিন্তু ইংরেজি বাক্য লেখা হয় না। ইংরেজি বাক্য লিখতে গেলে তার একটা নিয়ম আছে, সেই নিয়মে হাঁটতে হবে। ইংরেজি বাক্য লেখার নিয়মটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আই রিড এ স্টোরি বুক হলো। তাহলে আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি। বাংলা বাক্য লেখার নিয়মটা কি হচ্ছে? কর্তা কর্ম ক্রিয়া। ইংরেজি বাক্য লেখার নিয়ম কর্তা ক্রিয়া কর্ম। বাংলা বাক্যের ক্রিয়াপদ বাক্যের শেষে গিয়ে বসছে, তাহলে সেই ক্রিয়াপদকে আমি প্রথমে বেছে নিয়ে তাকে কে অথবা কারা দিয়ে প্রশ্ন করব। যে উত্তর পাবো সেটা হবে সাবজেক্ট, সেটা ইংরেজি বাক্যের প্রথমে এসে বসবে। বাংলা বাক্যের ক্রিয়াপদকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হবে কর্ম। তাহলে ইংরেজি বাক্য লেখার নিয়ম প্রথমে কর্তা বসবে আই, তারপরে ক্রিয়াপদ রিড, তারপর একটি গল্প বই কর্ম, সেটা শেষে গিয়ে বসলো। আশা করি বোঝা গেল। এবারে আমরা টেন্স চলে আসছি। টেন্স বানানটা হচ্ছে TENSE। সেন্টেন্স আমরা যখন লিখি SEN
TENCE। সেন্টেন্সের সঙ্গে টেন্সটা কিন্তু একটু বানানের ক্ষেত্রে একটু আলাদা, এটা আমরা প্রায় গুলিয়ে ফেলি অনেকে, যারা আমরা অল্প বয়সী যারা পড়ুয়া। টেন্স TENAC, কিন্তু সেন্টেন্স লিখতে গেলে SENTENCE। টেন্স কথার অর্থ কি? কাল। এই কালটা কার হয়? ক্রিয়াপদের কাল হয়। তাহলে আমরা বলতে পারি টেন্স মানে কাল বা ক্রিয়াপদের কাল। টেন্স মানে হলো কাল বা ক্রিয়াপদের কাল। বাক্যের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই তো গঠনভঙ্গি ইংরেজি বাক্যের। আর বাংলা বাক্যের সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। তাহলে ইংরেজি বাক্যে আমরা যখন টেন্স ব্যবহার করব, প্রয়োগ করব, সেই বাক্যটাকে আগে দেখতে হবে বাক্যের ক্রিয়াপদটাতে শুধুমাত্র পরিবর্তিত হবে, বাক্যের অন্য কোনো অংশে পরিবর্তন কিছু হয় না, শুধুমাত্র ক্রিয়াপদের পরিবর্তন হয়। এই জন্য কাল বা ক্রিয়াপদের কাল। টেন্স কথার অর্থ হচ্ছে কাল বা ক্রিয়াপদের কাল। এখন টেন্স কয় প্রকার? টেন্স 3 প্রকার। এক হচ্ছে প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। প্রেজেন্ট নামের মধ্যে লুকিয়ে আছে বর্তমান, অর্থাৎ বর্তমান দিনে আমরা যা কিছু কাজ করি সবটাই কিন্তু প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স অতীতকাল, অর্থাৎ আজকের আগে, অতীতকালে গত দিন বা তার আগে যা কিছু কাজ হয়েছে, ঘটে গেছে, সেগুলো হচ্ছে পাস্ট টেন্স। ফিউচার ভবিষ্যৎ, কেউ জানে না, গতকালও ঘটেনি, আজও ঘটেনি, আগামীকাল ঘটবে কিংবা তারপরে, ভবিষ্যৎ, সেটাই হচ্ছে ভবিষ্যৎ, ফিউচার টেন্স। এই প্রত্যেক টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়। প্রত্যেক টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়। এক হলো ইনডেফিনাইট, উচ্চারণটা হচ্ছে ইনডি নয়, ইনডেফিনাইট। ইনডেফিনাইট মানে নিত্য বা সাধারণ। কন্টিনিউয়াস, ঘটমান, কন্টিনিউয়াস বানানটা CON, CONTI, নিউ NU, ওয়াস OUS, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে ঘটমান, ঘটমান যেটা ঘটছে, এখন ঘটছে। পারফেক্ট, পারফেক্ট মানে পুরা ঘটিত, পারফেক্ট মানে পুরা ঘটিত। আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে পুরা ঘটমান। তাহলে আমি যদি বলেছি যে প্রত্যেক টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়, প্রেজেন্ট টেন্সকেও এই 4 ভাগে, পাস্ট টেন্সকেও 4 ভাগে, ফিউচার টেন্সকেও এই 4 ভাগে ভাগ করা যায়। প্রেজেন্ট টেন্সকে যদি আমি বলি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, তখন তার বাংলা অর্থ কী হয়ে যাবে? এই নিত্যর আগে আমি এখানে যোগ করছি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, তখন বাংলা হয়ে যাবে নিত্য বা সাধারণ, যেহেতু প্রেজেন্ট ছিল, বর্তমানকাল, নিত্য বা সাধারণ বর্তমানকাল। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের বাংলা অর্থ হয়ে যাবে নিত্য বা সাধারণ বর্তমানকাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা অর্থ হবে কি? ঘটমান বর্তমানকাল। সেই প্রেজেন্ট যোগ হলে শেষে যোগ হয়ে যাচ্ছে বর্তমান। একইভাবে যদি আমি পাস্ট ব্যবহার করি, পাস্ট ইনডেফিনাইট নিত্য বা সাধারণ অতীতকাল। ফিউচার ইনডেফিনাইট নিত্য বা সাধারণ ভবিষ্যৎকাল। তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে যেমন হবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে পাস্ট ইনডেফিনাইট টেন্স,
past continuous tense, past perfect tense, past perfect continuous tense। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স নিত্য বা সাধারণ বর্তমানকাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিত্য বা সাধারণ ঘটমান ভুল বললাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান বর্তমানকাল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরা ঘটিত বর্তমানকাল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরা ঘটমান বর্তমানকাল। পাস্ট ইনডেফিনিট টেন্স নিত্য বা সাধারণ অতীতকাল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান অতীতকাল, পাস্ট পারফেক্ট টেন্স পুরা ঘটিত অতীতকাল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরা ঘটমান অতীতকাল। একইভাবে ফিউচার ইনডেফিনিট টেন্স নিত্য বা সাধারণ ভবিষ্যৎকাল, ফিউচার কন্টিনিউয়াস ঘটমান ভবিষ্যৎকাল, ফিউচার পারফেক্ট পুরা ঘটিত ভবিষ্যৎকাল, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস পুরা ঘটমান ভবিষ্যৎকাল। এবারে প্রত্যেকটা টেন্সকে নিয়ে আলোচনা হবে। আজকের শুধু করব প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বা নিত্য বা সাধারণ বর্তমানকাল, নিত্য বা সাধারণ বর্তমানকাল, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। যে বাংলা বাক্যটা ছিল সেই বাক্য দিয়ে শুরু করলে বুঝতে সুবিধা হবে। আমি একটি গল্প বই পড়ি। প্রথমেই আমাদের খুঁজতে হবে যে বাক্যের ক্রিয়াপদ কোনটা, একেবারে শেষে পড়ি। যত টেন্স হবে এই ক্রিয়াপদের সঙ্গেই সম্পর্ক, এইখানে একটু একটু যোগ হবে, এগুলোতে কোনো কিছু যোগ হবে না, কোনো বিয়োগ হবে না, এগুলো যেমন আছে ঠিক তেমনই থাকবে। শুধুমাত্র এই ক্রিয়াপদের শেষে একটু একটু যোগ হবে, টেন্স চেঞ্জ হবে। যেহেতু টেন্স মানে ক্রিয়াপদের কাল, তাই ক্রিয়াপদেরই সময়টা বলে দেবে কখন ঘটছে। পড়ি মানে এখন পড়ি, পড়তাম গতদিনে পড়তাম, আগে পড়তাম, পড়বো আগামীকাল পড়বো, এগুলো সবই একই আছে। আমি একটি গল্প বই পড়ি, এটা প্রেজেন্ট টেন্স। আমি একটি গল্প বই পড়তাম বা আমি একটি গল্প বই পড়লাম, এটাও পাস্ট টেন্স। আর আমি একটি গল্প বই পড়বো এখনো পড়িনি, গতদিনও পড়িনি, আজকেও পড়িনি, পড়বো, কবে পড়বো তাও বলিনি, এই পড়বো ব যোগ হচ্ছে, তাই সেটা হচ্ছে ফিউচার টেন্স। তাহলে আজকে যেহেতু আলোচনা হবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স নিত্য বা সাধারণ বর্তমানকাল। নামের মধ্যে রয়েছে নিত্য বা সাধারণ। বর্তমানকালে সাধারণভাবে কোনো কাজ ঘটে বোঝালে, বর্তমান দিনে বা সময়ে সাধারণভাবে কোনো কাজ ঘটে বোঝালে তাকে বলা হবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। সাধারণভাবে ঘটবে যখন আমরা কোনো সিঁড়ি দিয়ে যখন ছাদে উঠি, একদম সিঁড়ির নিচের ধাপটা সেটাতেই প্রথমে পা দিতে হয়, দিয়ে তারপর ধাপে ধাপে ওপরে পৌঁছতে হয়। ঠিক টেন্সের বেলায়ও প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সটা একেবারে নিচে রয়েছে। এই টেন্সটাকে ভালো করে বুঝে নিলে সবগুলো টেন্স আস্তে 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 বোঝা হয়ে যাবে। এখন প্রশ্ন আসতে পারে যে এই তো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, আমি চিনব কী করে? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স চিনব কী করে? প্রথমে যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলা বাক্যটাই আমাদের সামনে প্রথমে আসবে। আমি একটি গল্প বই পড়ি, আমি এটা বুঝবো কী করে এটা প্রেজেন্ট টেন্স তো আছে, গল্প বই পড়ি, কিন্তু এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি যে কোনো একটা বলতে পারি। তাহলে তার একটা নিয়ম থাকবে, তার একটা সংকেত থাকবে, চিহ্ন থাকবে, যেটা দেখে বলবো যে না এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না, প্রেজেন্ট ইনডেফিনাইটই হবে। সেটা কোনটা? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এই যে মূল ক্রিয়াপদ
এই মূল ক্রিয়াপদের শেষে কোনো কিছু যোগ থাকে না। মূল ক্রিয়াপদের শেষে কোনো কিছু যোগ থাকে না। কোনো কিছু মানে কি? কোনো কিছু বলতে পড়ি, এর সঙ্গে কোনো কিছু যোগ থাকবে না। পড়িতাম, পড়িতেছি, পড়িয়াছি, পড়িব, এসব কোনো কিছুই যোগ থাকবে না। তেছি, তেছো, আছি, আছো, ব, বে, ল, লাম কিছুই যোগ থাকবে না। তাহলে এইটুকু মাথায় রাখতে হবে। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে মূল ক্রিয়াপদের শেষে কোনো কিছু যোগ থাকে না। কোনো কিছু বলতে তেছি, তেছো, আছি, আছো, ল, লে, লাম, ত, তাম, ব, বে, এই কয়েকটা কথা মাথায় রাখতে হবে। কারণ এই কথাগুলো যেখানে যেখানে যোগ হবে সেখানে সেখানে টেন্স চেঞ্জ হবে। তাহলে মূল ক্রিয়াপদের শেষে কোনো কিছু যোগ থাকে না, তখনই সেটা হবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। কোনো কিছু বলতে বললাম তেছি, তেছো, আছি, আছো, ল, লে, লাম, ত, তে, তাম বা ব, বে, এগুলো কোনো কিছুই যোগ থাকে না। না থাকলে সেটা হবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এখানেও কিছু যোগ নেই। আমি একটি গল্প বই পড়ি, এখানে কোনো কিছুই পড়ি এই কথার পরে কোনো কিছু যোগ নেই। পড়িতেছি না পড়িয়াছি কিছু যোগ নেই, শুধু পড়িয়াছি, তাহলে এটা হবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। আমি একটি গল্প বই পড়ি, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়ে গেল। এবারে এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তো বাংলা বাক্য চিনলাম, লিখব কেমন করে? ইংরেজি বাক্য লেখার নিয়ম তো জানি আমরা। প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসবে। সেইভাবেই আমরা লিখে দেব। প্রথমে সাবজেক্ট আই, ক্রিয়াপদ রিড, অবজেক্ট বা কর্ম এ স্টোরি বুক বসে গেল। তাহলে ইংরেজি বাক্য লেখার একটা নিয়ম রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ইংরেজি বাক্য লেখার একটা নিয়ম রয়েছে। যখন বাংলা বাক্য লেখার একটা নিয়ম আছে কি, মূল ক্রিয়াপদের শেষে কোনো কিছু যোগ থাকে না। ইংরেজি বাক্য লেখার একটা নিয়ম রয়েছে কি, মূল ক্রিয়াপদের প্রেজেন্ট ফর্ম বসে। একটা ক্রিয়াপদের তিনটে রূপ হয়: প্রেজেন্ট ফর্ম, বর্তমান রূপ, পাস্ট ফর্ম অতীত রূপ, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো কোনো বইতে, আমার বইতে কনজুগেশন সেই চ্যাপ্টারটা খুললে ভার্বের লিস্টটা পাওয়া যাবে। যেমন গো, ওয়েন্ট, গান, কাম, কেম, কাম, বিকাম, বিকেম, বিকাম। এরকম প্রেজেন্ট ফর্ম যেটা হবে, পাস্ট ফর্ম সবসময় চেঞ্জ হবে তা নয়। যেগুলো রেগুলার ভার্ব সেগুলো একই রকম থাকে। প্রেজেন্ট ফর্ম যেমন থাকে, পাস্ট ফর্মে ডি কিংবা ইডি যোগ হয়, পাস্ট পার্টিসিপল ফর্মেও ডি কিংবা ইডি যোগ হয়। অর্থাৎ পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই রকম দেখতে থাকে। তার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ইংরেজি বাক্য লেখার নিয়ম হচ্ছে, প্রথমে কর্তা বসলো, এরপর মূল ক্রিয়াপদের প্রেজেন্ট ফর্ম বসে, তারপর অবজেক্ট বসে। আই রিড এ স্টোরি বুক, এখানেই শেষ নয়। কর্তা বসলো, মূল ক্রিয়াপদের প্রেজেন্ট ফর্ম বসলো, অবজেক্ট বসলো, এখানেই শেষ নয়। একটু ছোট্ট নিয়ম আছে, সেটা হচ্ছে কি, এই টেন্সটা শেখার আগে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে। পার্সন, পুরুষ। পুরুষ কয় প্রকার? পুরুষ 3 প্রকার। ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, থার্ড পার্সন প্রথম পুরুষ। বলছি কিন্তু থার্ড, বাংলা হচ্ছে প্রথম। ফার্স্ট পার্সন সেটা উত্তম পুরুষ, প্রথম পুরুষ নয়। ফার্স্ট পার্সন মানে উত্তম পুরুষ, প্রথম পুরুষ নয়। এই ফার্স্ট পার্সন উত্তম পুরুষ কাকে বলবো? আমরা সবসময় আমি, আমরা, এদেরকে নিয়ে বেশি কথা বলি, বেশি চিন্তা করি। এই আমি, আমরা, এটা হবে ফার্স্ট পার্সন। আমি, আমরা,
এই দুটো শব্দ ইংরেজিতে, এই দুটো শব্দ আমি এবং আমরা, এই দুটো শব্দেই শুধুমাত্র ফার্স্ট পারসন বা উত্তম পুরুষ। সেকেন্ড পারসন মধ্যম পুরুষ। তুমি, তোমরা, তুমি, তোমরা, ইউ যেটা বলি ইংরেজিতে, ইউ মানে তুমি, আবার ইউ মানেও তোমরা। থার্ড পারসন, এই চারটি শব্দ বাদে ইংরেজিতে যত নাউন প্রনাউন আছে সবই থার্ড পারসন। আই, উই, ইউ, এই তিনটি শব্দ বাদে ইংরেজিতে যত নাউন প্রনাউন আছে সবগুলোই থার্ড পারসন। আমি যেমন ফার্স্ট পারসন সিঙ্গুলার, সেকেন্ড পারসনে ইউ এটাও সিঙ্গুলার তুমি, আবার থার্ড পারসনে হি, সি, ইট, রাম, রহিম, আব্দুল সবই কিন্তু থার্ড পারসন। আমি, আমরা, তুমি, তোমরা এই চারটি শব্দ বাদে, বা আমি, আমরা, তুমি এই তিনটি শব্দ বাদে বাকি সমস্ত নাউন প্রনাউন হবে থার্ড পারসন। সেই ছকটা কেমন হবে? এই পারসন, ফার্স্ট পারসন মানে উত্তম পুরুষ, সেকেন্ড পারসন মানে মধ্যম পুরুষ, থার্ড পারসন মানে প্রথম পুরুষ। উত্তম পুরুষ ফার্স্ট পারসন উত্তম পুরুষ, সেকেন্ড পারসন মধ্যম পুরুষ, থার্ড পারসন প্রথম পুরুষ। প্রত্যেকটার সিঙ্গুলার প্লুরাল হয়। ফার্স্ট পারসনের সিঙ্গুলার আমি, ফার্স্ট পারসনের প্লুরাল আমরা, সেকেন্ড পারসনের সিঙ্গুলার তুমি, সেকেন্ড পারসনের প্লুরাল তোমরা। থার্ড পারসন মানে এই তিনটে আই, উই, ইউ এই তিনটি শব্দ বাদে, ইউ মানে তুমি হও আবার তোমরা হয়, তাহলে এই চারটি শব্দ বা তিনটি শব্দ বাদে বাকি যত নাউন প্রনাউন আছে সবই কিন্তু থার্ড পারসন। সেটা একজনকে বোঝালে সিঙ্গুলার, অনেকজনকে বোঝালে প্লুরাল। এবারে যে নিয়মটা বলেছিলাম যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ইংরেজি বাক্য লেখার নিয়মে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। ব্যতিক্রম একটা নিয়ম কি আছে, এই কর্তা যদি থার্ড পারসন এখানে যদি হয় সিঙ্গুলার, থার্ড পারসনের সিঙ্গুলার নাম্বার কি কি হয়, হি, ছেলেদের বোঝালে হি, মেয়েদের বোঝালে সি, যে কোনো একজন নাম বোঝালে সোমা হতে পারে, রহিম হতে পারে, রাম হতে পারে, কমল হতে পারে, কমলা হতে পারে, যাই হোক একজনকে বোঝালে থার্ড পারসন সিঙ্গুলার। সেই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ একজনকে বোঝায়, সেক্ষেত্রে শুধুমাত্র মূল ক্রিয়াপদের শেষে এস এই কথাটা যোগ হবে, এস যোগ হবে। আর সমস্ত নিয়ম একই, প্রথমে কর্তা, তারপরে মূল ক্রিয়াপদের প্রেজেন্ট ফর্ম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ক্রিয়াপদের শেষে এস বা ইএস যোগ হবে, তারপরে অবজেক্ট। মূল ক্রিয়াপদের শেষে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ক্রিয়াপদের শেষে এস বা ইএস যোগ। তাহলে আমরা প্রথম থেকে কী কী শিখলাম আরেকবার হয়ে যাক। টেন্স তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেক টেন্সকে চার ভাগে ভাগ করা যায়। প্রেজেন্ট ইনডেফিনাইট, শুধু ইনডেফিনাইট বলতে পারি, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এবারে সেটাকে প্রেজেন্টেও চারটে হবে, পাস্টেরও চারটে হবে, ফিউচারেও চারটে হবে। প্রেজেন্ট ইনডেফিনাইটের যদি আমরা বাংলাতে দেখি যে তার নিয়মটা হচ্ছে মূল ক্রিয়াপদের শেষে কোনো কিছু যোগ থাকে না। এই মূল ক্রিয়াপদটা হচ্ছে পড়ি, এখানে পড়ি এর পরে কোনো কিছু যোগ থাকে না। কোনো কিছু বলতে আমরা কী কী বলেছিলাম,
তেছি তেছো, আছি আছো, ল লে লাম, ত তে তাম, ব বে, এই কথাগুলোর কোনো একটি যোগ থাকবে না, তখন সেটা হবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এটা বাংলা বাক্য চেনার নিয়ম হয়ে গেল। ইংরেজি বাক্য লেখার নিয়মটা কি? প্রথমে সাবজেক্ট, তারপরে মূল ক্রিয়াপদের প্রেজেন্ট ফর্ম, শুধুমাত্র কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন মূল ক্রিয়াপদের শেষে এস বা ইএস যোগ হয়, তারপরে অবজেক্ট। আর কোনো নিয়ম নেই। আজকের এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁ সূচক বাক্য। আমি একটি গল্প বই পড়ি, এটা হ্যাঁ সূচক বাক্যকে ইংরেজিতে বলা হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আজকে ফার্স্ট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ বা ইতিবাচক বাক্য বা হ্যাঁ সূচক বাক্যের নিয়মটা হলো। পরবর্তী ভিডিওতে নেগেটিভ না সূচক বাক্য, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্য তার সম্পর্কে আলোচনা হবে। সেই সঙ্গে পরবর্তী টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা নিয়েও আলোচনা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।